বাংলাদেশ তো শ্রীলঙ্কার বিপক্ষেও টি-20 সিরিজটা জিতেছিলাম 2-1 ব্যবধানে। পাকিস্তানের বিপক্ষেও জিতলাম সেই 2-1 ব্যবধানে। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে জয়টা কি অনেক বেশি মধুর ছিল না পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের চেয়ে? মানে সিরিজ দুইটা যখন ইতিহাসের খাতায় চলে যাবে, রেকর্ডের খাতায় চলে যাবে, অলরেডি গিয়েছে, আমাদের এই ইমিডিয়েট রিয়াকশনগুলো পেরিয়ে যখন আমরা যেতে পারবো, তখন আপনি হয়তোবা আরো নির্মোহ বিশ্লেষণ করতে পারবেন। কিন্তু ইমিডিয়েট রিয়াকশনের কথা যদি বলি, তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়টা বেশি মধুর ছিল। কেননা শ্রীলঙ্কার কাছে আমরা সিরিজের প্রথম ম্যাচটা হেরে গিয়ে পরের দুটো ম্যাচ জিতে সিরিজ জিতেছিলাম, ফলে ওই সিরিজ জয়ের আনন্দটা প্রবল ছিল। আর পাকিস্তানের বিপক্ষে প্রথম দুইটা ম্যাচ জিতেই আমাদের সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে, ফলে এই থার্ড ম্যাচটা যখন আমরা হেরে গেলাম, তখন কিন্তু ওই সিরিজ জয়ের মাঝখানেও মনে হচ্ছে একটা খচখচানি থেকে গেল, শেষটা ভালো হলো না। অথচ দুইটা সিরিজের রেজাল্ট কিন্তু একেবারে সেমই হয়েছে। যাই হোক, সেটা তো অন্য আলোচনা, বড় আলোচনা। পাকিস্তানের কাছে এই যে তৃতীয় ম্যাচটাতে আমরা যে হেরে গেলাম, আমরা যে পাকিস্তানকে হোয়াইট ওয়াশের বদলা বাংলা ওয়াশে নিতে পারলাম না, বরং হোয়াইট ওয়াশের বদলা একটা সিরিজ জয়ের মাধ্যমেই কেবলমাত্র নিলাম। এবং এই ম্যাচটা যে আমরা একরকম অসহায়ভাবে হেরে গেলাম, 78 রানের বিশাল ব্যবধানে হেরে গেলাম, শেষ পর্যন্ত আমাদের স্কোরটা 100 পেরিয়েছে, সেইটাকেই বড় মনে হচ্ছে। এই পুরো ম্যাচটাতে আসলে টার্নিং পয়েন্ট কোনটা, সেটা নিয়ে আপনি আমার সঙ্গে মিলিয়ে নিতে পারেন। আমার ধারণা আপনার সঙ্গে আমারটা মিলে যাবে। দেখুন, ফার্স্ট অফ অল আপনি প্রশ্ন করতে পারেন এই তৃতীয় ম্যাচটা বাংলাদেশ জিততে চেয়েছে কিনা। অবশ্যই জিততে চেয়েছে। কেউ যদি এখন বলেন যে না, আমরা এই ম্যাচ জিততে চাইনি, আমাদের মনে হয়েছে যে আমরা ম্যাচটা হেরেই যাব, আমরা এখানটাতে একাদশে 5-5টা পরিবর্তন তাহলে কি কারণে আনলাম, কি কারণে আমরা নাইম শেখকে এই ম্যাচেও খেলালাম, কেন আমরা এখানটাতে আরো ওই সবগুলো জায়গায় মুস্তাফিজকে বসিয়ে রেখেছি, আমরা তানজিম সাকিবকে বসিয়ে রেখেছি, এই 5টা চেঞ্জ হয়েছে, আমরা সিরিজ জয় আমাদের নিশ্চিত হয়ে গিয়েছে, সামনে এশিয়া কাপ আছে, অন্যান্য ক্রিকেটারদের বাজিয়ে দেখার একটা সুযোগ। সো আমি মনে করি যে টিম ম্যানেজমেন্টের এই কলটা রাইট কল। এবং আমরা যে পারিনি, আমাদের ক্রিকেটাররা প্রপারলি সেই এক্সিকিউশনের অভাবে আমরা সেই জিনিসটা পারিনি, আমাদের ক্রিকেটাররা নিজেদের বেশিরভাগই মেলে ধরতে পারেনি, সে কারণে পারিনি। কিন্তু টিম ম্যানেজমেন্টের এই কলটা আসলে ভুল, আমি সেটা বলবো না। এমনকি আমরা ম্যাচটা জিততে চাইনি, এটা খুবই বাজার চলতি কথা হয়ে যাবে। এটা আসলে হতেই পারেনি যে বাংলাদেশ ম্যাচটি জিততে চায়নি। কিন্তু ওই যে বললাম যে আমাদের এশিয়া কাপের আগে আর কোনো সিরিজ নেই, আমাদের কিছু ক্রিকেটারকে বাজিয়ে দেখা দরকার। আমি ওই যে আগের এই ম্যাচের আগে একটা ভিডিওতে বলেছিলাম যে নাইম শেখকে আপনি যখন দলে নিচ্ছেন তখন আপনার তাকে আসলে খেলাতে হবে। আগের ম্যাচে তানজিদ তামিমকে রেস দিয়ে খেলাচ্ছেন, এই ম্যাচে আপনি পারভেজ ইমনকে রেস দিয়ে খেলান। টিম ম্যানেজমেন্ট এক্স্যাক্টলি সেটাই করেছে। আমি বলেছিলাম যে এখানে নাসুম আহমেদকে অবশ্যই খেলানো দরকার, নাসুমকে খেলিয়েছে, রিশাদকে বসিয়ে মেহেদী হাসান মিরাজকে একাদশে নিয়ে এসেছে, তাওহিদ হৃদয়কে বসিয়ে, দুই পেসার মুস্তাফিজ এবং তানজিম সাকিবকে বসিয়ে তাসকিনকে আবার ফেরানো হয়েছে এবং মোহাম্মদ সাইফুদ্দিনকে ফেরানো হয়েছে। এই যে 5টা চেঞ্জ দিয়ে বাংলাদেশ খেলতে নেমেছে, সেইটার প্রতিফলন তারা প্রত্যেকেই যে সুযোগটা খুব ভালোভাবে কাজে লাগাতে পেরেছে তা না। আমরা সাইফুদ্দিনের কথা বলতে পারি, ব্যাটিং বোলিং সেটা দিয়ে তিনি সুযোগটা কাজে লাগিয়েছেন। নাসুমের কথা বলতে পারি, তিনিও তার সুযোগটা ভালোভাবে কাজে লাগিয়েছেন। নাইম শেখের ক্ষেত্রে সেটা হয়তো বলা যাবে না, মেহেদী হাসান মিরাজের ক্ষেত্রেও সেটা সেভাবে বলা যাবে না। প্রথমত পাকিস্তান আগে ব্যাটিং করে 178 রান তুলেছে, সেইটা বড় স্কোর, বেশ ভালো স্কোর। মিরপুরের এই শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এর চেয়ে বেশি রান তাড়া করে জয়ের ঘটনা একটাই মাত্র রয়েছে। সো বাংলাদেশের সামনে চ্যালেঞ্জটা কত বড় ছিল বুঝতেই পারছেন। আমরা সেই চ্যালেঞ্জ তো জিততে পারিনি, চ্যালেঞ্জ জয়ের মতো অবস্থাও তৈরি করতে পারিনি, ধারে কাছেও যেতে পারিনি। ইনফ্যাক্ট আমরা পাওয়ার প্লের মধ্যেই শুরুতেই আমাদের 5th ওভারের মধ্যে 25 রানে আমরা 5 উইকেট হারিয়ে ফেলেছি, ওইখানে আমরা ম্যাচ থেকে ছিটকে গেছি। আগের ম্যাচে পাকিস্তানকেও আমরা 15 রানে 5 উইকেট তাদের তুলে নিয়েছিলাম, তারই আরেকটা কি বলে চলে রিভার্স ওয়েতে আমরা এই ম্যাচে দেখলাম বাংলাদেশের ব্যাটিং এর সেই করুণ ভগ্নদশা। আমরা 25 রানে 5 উইকেট হারিয়ে ফেললাম। শুরুটা হয়েছে তানজিদ হাসান তামিম, যিনি এই ম্যাচে একাদশে এসেছেন, পারভেজ হোসেন ইমনের জায়গায়, মানে ইমনকে রেস দেওয়া হয়েছে, তানজিদ তামিমকে খেলানো হয়েছে, নাইম শেখকে আরো একটা ম্যাচ একাদশে দেখার জন্য, এফোর্ট করার জন্য। এবং তানজিদ তামিম ওই যে প্রথম ওভারটাতেই তিনি ওই যে স্টেপ আউট করে মারতে গিয়েছিলেন, একটা হাফ হার্টে ট্যাপিল হয়েছে, তারপরে আম্পায়ার আউট দেননি, পাকিস্তানিরা রিভিউ নিল এবং সেই রিভিউতে দেখা গেল যে ব্যাটে একটা ফেইন্ট ছিল, তানজিদ তামিম 0 রানে আউট হয়ে গেলেন। লিটন দাস তিনি একটা ফ্লিক করতে গিয়ে পরের ওভারে তিনি তার উইকেট হারিয়ে ফেললেন, বোল্ড হয়ে গিয়েছেন তিনি। মেহেদী হাসান মিরাজ দুইটা ভালো শট খেলেছিলেন, কিন্তু এরপরে গিয়ে একটা বিগ শটের চেষ্টায় লেগ সাইডে তিনি মিডনে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। এবং সালমান মির্জা যখন একই ওভারে তিনি দুইটা উইকেট তুলে নিলেন, দুইটা বোল্ড করে দিলেন, জাকের আলী অনিক এবং শেখ মাহেদী হাসানকে দারুণ দুইটা ডেলিভারিতে 25 রানে 5 উইকেট বাংলাদেশ হারিয়ে 178 যে পাকিস্তান করেছে, 179 যে আমাদের টার্গেট, সেখান থেকে আমরা পুরোপুরি
পুরোপুরি আসলে ছিটকে গিয়েছি। ওই ম্যাচ জয়ের কোনো সম্ভাবনার জায়গায় আমাদের আর ছিল না। এরপরে একটুখানি লড়াই, একটু এরপরে না, ধরেন হচ্ছে গিয়ে পাওয়ার প্লেটা জাস্ট শেষ হওয়ার পরেই তো আমাদের ওইখানটাতে শামীম পাটোয়ারি তিনিও বোল্ড হয়ে গিয়েছেন। আমরা রেগুলার ইন্টারভালে উইকেট হারিয়েছি, শুধুমাত্র শেষ দিকে গিয়ে একটু এন্টারটেইন দর্শকদের করেছেন সাইফুদ্দিন, 34 বলে অপরাজিত 35 রানের একটা ইনিংস তিনি খেলেছেন। এবং সেইখানটাতেই আমাদের স্কোরটা কিন্তু যখন মনে হচ্ছিল যে 100 আমরা পেরোতে পারবো না, এমনকি আমরা ধরেন 100 রানের ব্যবধানেও হেরে যেতে পারি, কারণ 41 না 42 রানে আমাদের 7 উইকেট চলে গিয়েছিল। সেইখান থেকে আমাদের স্কোরটা 104 পর্যন্ত গিয়েছে, আমরা 74 রানে ম্যাচটি হেরে গিয়েছি। এখন পাকিস্তান যে এই যে 178 রান করেছে, আমাদের ব্যাটিং এর ব্যর্থতার 7 কারণ তো বললাম, এবং এই জায়গাটাতে আমরা ওই শুরুর পাওয়ার প্লেটাতেই আমরা 25 রানে 5 উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে গিয়েছি। পাকিস্তান অন দ্য আদার হ্যান্ড, তারা আবার পাওয়ার প্লেতে বিনা উইকেটে 57 রান তুলে ফেলেছে, এবং তাদের একাদশে যে চেঞ্জ সাহেবজাদা ফারহানকে যে তারা 11 এনেছে, সেইটা তাদের জন্য একটা মাস্টার স্ট্রোক হয়েছে। প্রথম দুইটা ম্যাচ তাকে কেন খেলানো হয়নি সেটাই আসলে বিস্ময়কর, কিন্তু এই সাহেবজাদা ফারহানে এসে বাংলাদেশের বোলারদের উপরে যেভাবে প্রেশার ক্রিয়েট করেছেন, আমাদের কাছে সেটার কোনো অ্যান্সার ছিল না। পাওয়ার প্লেট 6 ওভারে পাকিস্তান বিনা উইকেটে 57 রান তুলে ফেলে। সাইম আইয়ুব এবং সাহেবজাদা ফারহানের ওপেনিং পার্টনারশিপে 8 ওভারে 82 রান উঠে যায়, এবং সেইখান থেকে বাংলাদেশের একটা কামব্যাক হয়। 8 ওভারে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে 82, সেইখান থেকে 16 ওভারে পাকিস্তানের স্কোর 5 উইকেটে 132, অর্থাৎ ওই যে ওই মাঝখানে যে পরের যে অংশটা, সেইখানটাতে 50 রানে আমরা 5 উইকেট পাকিস্তানের তুলে নিয়েছিলাম। নাসুম আহমেদের ফার্স্ট ব্রেক থ্রু তিনি দিয়েছেন ওই আউট করে সাইম আইয়ুবকে, এবং তারপরে আমরা যে সাহেবজাদা ফারহান তিনিও আউট হয়েছেন। পাকিস্তানের অন্যান্য উইকেটগুলো হারিস তিনি লাকি ছিলেন, একটা ডিআরএস নিয়ে তিনি বেঁচেছেন, একটা ক্যাচও তার ড্রপ হয়েছে, কিন্তু তারপর আমরা তাকে আউট করেছি। নওয়াজের উইকেটটা আমরা তুলে নিচ্ছি। ফলে ওই জায়গাগুলোতে আমরা যখন 132 রানে 5 উইকেট পাকিস্তানে তুলে নিলাম, এক ধরনের কামব্যাক আসলে বাংলাদেশের হয়েছিল। সেইখান থেকে হচ্ছে গিয়ে নওয়াজ, যিনি মোহাম্মদ নওয়াজ, তিনি হচ্ছে গিয়ে ওইখান থেকে একটা পার্টনারশিপ হলো এর সাথে, এবং সেই পার্টনারশিপটাতে পাকিস্তানের স্কোরটা 170 পেরে যায়। স্পেশালি 19 নাম্বার ওভার মোহাম্মদ সাইফুদ্দিনের করা, যিনি তার প্রথম 3 ওভারে মাত্র 9 রান দিয়েছিলেন, তিনি তার ওই লাস্ট ওভারটাতে, ইনিংসের 19 নাম্বার ওভারটাতে 19 রান দিয়ে দিলেন। তারপর আবার লাস্ট ওভারে অবশ্য আমাদের তাসকিন আহমেদ মাত্র 5 রান দিয়েছেন, 2টা উইকেট তিনি তুলে নিয়েছেন। ফলে পাকিস্তানের স্কোরটা 250 পেরোলেও আসলে 180 আর পেরিয়ে যায়নি, কিন্তু 178 রান যে তারা করেছে সেইটাই আসলে জয়ের জন্য শেষ পর্যন্ত যথেষ্ট বলে বিবেচিত হয়েছে। দেখুন, আমি এন্ড অফ দ্য ডে স্টিল বলবো যে বাংলাদেশের জন্য পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ জয়, এইটা আমরা শেষটা ম্যাচটা আমরা জিততে পারিনি বলে এখন আমাদের মন খারাপ হওয়াটা স্বাভাবিক, এবং আমাদের মনেও স্বাভাবিক যে দূর বাংলাদেশ কি খেলো, কিন্তু ওভারঅল এই সিরিজে বাংলাদেশ বেটার টিম হিসেবে খেলেছে, এবং বেটার টিম হিসেবেই কিন্তু আমরা এই সিরিজ জয়টা নিশ্চিত করেছি। আমাদের ক্রিকেটের জন্য এটা ডেফিনেটলি একটা বড় অর্জন। ডেফিনেটলি শ্রীলঙ্কাতে অ্যাওয়ে গিয়ে সিরিজ জয়, তারপরে হোমে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়, এই পরপর 2টা সিরিজ জয় নেক্সট টি20 ওয়ার্ল্ড কাপের আগে আমাদের টি20 টিমটাকে নিঃসন্দেহে অনেক বেশি কনফিডেন্স দেবে। এইটা আমাদের টিমকে অবশ্যই কংগ্রাচুলেট করার মতো সাফল্য তাদের এইখানটাতেও রয়েছে। শেষটা যদি ভালো হতো তাহলে তো ডেফিনেটলি ভালোই হতো, সেটা আমরা আর করতে পারিনি। আমরা হোয়াইট ওয়াশের জবাবটা বাংলা ওয়াশে দিতে পারিনি, তবে সিরিজ জয়ের মাধ্যমে ঠিকই দিতে পেরেছি। এখন টার্নিং পয়েন্ট এই ম্যাচের কোনটা, সেটা আমার মনে হয় যে প্রিটি ইজি, প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড। দুই দলের পাওয়ার প্লে, পাকিস্তান তাদের পাওয়ার প্লেতে বিনা উইকেটে 57 রান তুলেছে, আর আমাদের পাওয়ার প্লে কি আমরা 5th ওভারে আসতে আসতে 25 রানে 5 উইকেট হারিয়ে ফেলেছি। এই যে কন্ট্রাস্ট, এই যে পুরোপুরি ভিন্নমুখী অবস্থা দুইটা দলের, সেখানেই ম্যাচের রেজাল্টটা আসলে ডিসাইড হয়ে গিয়েছে। ওই জায়গাটাতেই পাকিস্তান ম্যাচটা জিতে গেছে, বাংলাদেশ ম্যাচটা হেরে গিয়েছে। আমার মনে হয় আমার এই টার্নিং পয়েন্টের সঙ্গে আপনারা সবাই একমতই হবেন, হয়তো বা একমত নাও হতে পারেন একাদশে এই 5-5টা পরিবর্তনের ব্যাপারে, কিন্তু আমি গ্রেটার ছবিটা যখন দেখি তখন আমার মনে হয় টিম ম্যানেজমেন্টের সেই কলটাও রাইট কলই ছিল। আপনার মতামতটা জানাতে পারেন।